আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা সম্ভব দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। রাজনৈতিক দল ও জনগণকে সহায়তার আহ্বান। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংস্কারের সুপারিশমালা চূড়ান্ত করতে মুলতবি বৈঠকে নির্বাচন কমিশন। দল ও প্রার্থীর আচরণবিধি নিয়েও চলছে আলোচনা। বগুড়ায় শুরু হয়েছে নির্বাচনী আমেজ। খালেদা জিয়া নাকি তারেক রহমান, কে হচ্ছেন গাবতলী শাহজাহানপুর আসনের কান্ডারি, ভোটারদের মধ্যে কৌতূহল। পল্লবীতে পুলিশ হেফাজতে জনির মৃত্যুর মামলায় এক কর্মকর্তার যাবজ্জীবন হাইকোর্টে বহাল। অপরজনের সাজা কমিয়ে 10 বছর জেল, আরেকজন খালাস। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা সম্ভব, তবে রাজনৈতিক দল ও জনগণের সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে থাকবে 80,000 সেনা সদস্য সহ নৌবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। কেরানীগঞ্জে তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বডি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কেরানীগঞ্জ থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে কেরানীগঞ্জ তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে ব্রিফিংয়ে তিনি বলেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সরকার। প্রিজাইডিং অফিসার নির্ভয়ে যাতে ভোট কেন্দ্রে কাজ করতে পারেন, সেজন্য তার নিরাপত্তায় সার্বক্ষণিক একজন আনসার সদস্য থাকবেন। সরকার কিন্তু ইলেকশনে একটা টেন্টেটিভ ডেট বলে দিছে, এখন পার্টিকুলার কোন দিন হবে এটা ইলেকশন কমিশন আপনাদের জানা। যেখানে প্রধান উপদেষ্টা বলে দিছে, আপনারা কার কথা আপনারা আশ্বস্ত হবেন? ওনার কথার থেকে আর বড় কথা কে বলতে পারবে? তো আল্লাহ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে, আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। নির্বাচনটা সুস্থ করার জন্য যে পার্টিগুলি পার্টিসিপেট করবে, তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের একটা সহযোগিতা কিন্তু দরকার। এবার আমরা প্রায় 80,000-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনী তো থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। বাট আমি একটা কথা বলছি যে আপনাকে আগে নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে হেল্পফুলভাবে করার সাহায্য করতে পারে হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা এবং আপনারা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে সহিংসতা প্রতিরোধে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হচ্ছে। আরও আমরা 40,000 বডি ক্যাম্প কেনার চিন্তা ভাবনা আছে। এটা পুরা ভোটার কেন্দ্রগুলিতে আমরা যেন নির্বাচনে সে এক জায়গা থেকে দেখা যায়, এটা একটা সেন্ট্রালি দেখার একটা ব্যবস্থা থাকবে। ওটা থেকে নেওয়া হবে, প্লাস জেলা হেডকোয়ার্টারগুলিও ব্যবস্থা থাকবে। বাজারঘাট দখল ও চাঁদাবাজদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনারা কারেক্ট রিপোর্টিং করবেন, যারা এটার সাথে জড়িত তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কেরানীগঞ্জ। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে মুলতবি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনের সকাল 11টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভা শুরু হয়েছে। এতে 4 নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ, তাহমিদা আহমেদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এবং ইসি সচিব আক্তার আহমেদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এর আগে বৃহস্পতিবার দিনভর আলোচনা হয়। সেই দিন কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হলেও আরপিও নিয়ে এগোতে পারেনি। এছাড়া আজকের আলোচ্য সূচির মধ্যে রয়েছে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা 2025। দর্শক, এই মুহূর্তে কমিশনে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান, কথা বলছি তার সাথে। মুশফিক, আপনি তো নির্বাচন কমিশন ভবনে আছেন, আশা করছি আমাদেরকে শুনতে পাচ্ছেন আপনি।
মুশফিক, আজকে তো আরপিও সংস্কারের সুপারিশমালা চূড়ান্ত করতে মুলতবি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। তো এই বৈঠক সম্পর্কে সবশেষ কি তথ্য আপনার কাছে আছে বা বৈঠক কতক্ষণ চলতে পারে? তনুজা যেমনটি বলছিলেন যে আরপিও সংস্কার নিয়ে বৈঠক চলছে, সেই বৈঠকটা কিন্তু এখনো পর্যন্ত চলমান। সকাল 11টা নাগাদ এই বৈঠক শুরু হয় এবং তার পরপরই কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং আমরা যতটুকু খবর পেয়েছি যে এই বৈঠকটা বিকেল 5টা 5:30 পর্যন্ত চলার একটা সম্ভাবনা রয়েছে। তনুজা, আপনি জানেন যে এই বৈঠকটি গত বৃহস্পতিবারের একটি মুলতবি বৈঠক। গত বৃহস্পতিবারও কিন্তু প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন তিনি সহ গুরুত্বপূর্ণ যে ব্যক্তিবর্গ আছে নির্বাচন কমিশনারের অন্যান্য কমিশনার এবং দায়িত্বশীলরা তারা কিন্তু বৈঠকে বসেছিলেন এবং সেই বৈঠকে কিন্তু ভোটের সময় নির্বাচনে আসলে রাজনৈতিক যে দলগুলো সেই দলগুলোর আচরণ বিধিটা কেমন হবে সেটার বিষয়ে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আজকে মূলত আরপিও সংশোধনের ব্যাপারে আসলে মিটিংটা চলছে বা বৈঠকটা চলছে এবং এর মধ্যে না ভোটের ব্যাপারে একটা সিদ্ধান্ত আসবে বলে ধারণা করা হচ্ছে এবং যতটুকু জেনেছি যে নির্বাচনে না ভোট বেশি পড়লে বা একটা আসনে যদি না ভোট অনেকটা পড়ে তো সেই আসনে আসলে পুনরায় ভোট হওয়ার একটা সম্ভাবনা বা ভোট হওয়ার একটা ব্যাপারে ঘোষণা আসতে পারে এবং ঐকমত্য কমিশনের সাথে কিন্তু নির্বাচন কমিশনের এই ব্যাপারে বেশ অনেক ক্ষেত্রেই একমত। এছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি যে নির্বাচনে যে কেন্দ্রগুলো আছে, ভোট কেন্দ্রগুলো আছে, সেই ভোট কেন্দ্রগুলোতে যদি বিশৃঙ্খলা দেখা দেয় বা ভোটের যে পরিবেশ সেটা সুষ্ঠু পরিবেশ বজায় না থাকে তাহলে সেখানেও কিন্তু সেই ভোট অনুষ্ঠিত যে হচ্ছিল বা হবে সেই ভোট কিন্তু আসলে স্থগিত করা হবে, এরকম সিদ্ধান্ত আসবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া সকাল থেকেই এই বৈঠকটা চলছে এবং দীর্ঘক্ষণ এই বৈঠক চলবে আরো। তো এই আজকের এই বৈঠক থেকে আরপিও যে সংস্কার সেই সংস্কারের ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দিতে পারবো আশা করছি। বৈঠক শেষে কথা বলার কথা রয়েছে প্রধান নির্বাচন কমিশনার। তারপরেই আসলে এই বৈঠকে কি হলো, কি সিদ্ধান্ত গ্রহণ করা হলো বা আসন্ন নির্বাচনে কিভাবে তারা আগাবেন সেই বিষয়টা আসলে বিস্তারিত জানানো সম্ভব হবে। তনুজা, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। মুশফিক, আপনি নির্বাচন কমিশনেই থাকুন এবং প্রয়োজনে আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করব। আপনাকে ধন্যবাদ। দীর্ঘ 15 বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে নওগাঁ জেলা বিএনপির সম্মেলন। দুপুর 1টায় শহরের কনভেনশন সেন্টারে সম্মেলনের উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বিকেলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যের পর কাউন্সিলরদের গোপন ভোটে জেলা বিএনপির শীর্ষ নেতারা নির্বাচিত হবেন। সম্মেলনে সভাপতি পদে 8 জন, সাধারণ সম্পাদক 4 জন এবং সাংগঠনিক সম্পাদক পদে 9 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতদিন নানা সীমাবদ্ধতায় সম্মেলন করতে না পারলেও পরিবর্তিত পরিস্থিতিতে বেশ ঘটা করে সম্মেলনের আয়োজন করেছে দলটি। বিএনপির সম্মেলন ঘিরে পুরো শহর সেজেছে নেতৃত্বে আসা নেতাদের ছবি, ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ডে। বগুড়ায় চায়ের দোকান থেকে রাজপথ সবখানেই শুরু হয়ে গেছে নির্বাচনী আমেজ। তবে সংসদ নির্বাচন এলেই বিশেষভাবে আলোচনায় আসে বগুড়ার 7 আসন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম গাবতলীর মাটিতে। স্বামীর এই আসন থেকে লড়াই করে কয়েকবার সরকার গঠন করেছিলেন বেগম খালেদা জিয়া। এবার দেশে ভিন্ন এক রাজনৈতিক প্রেক্ষাপটে হতে যাওয়া নির্বাচনে কে হবেন বিএনপির প্রার্থী তা নিয়ে কৌতূহল এখানকার ভোটারদের। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। গাবতলী, শাহজাহানপুর এই 2 উপজেলা নিয়ে গঠিত বগুড়া 7 আসন। 1979 সালে প্রথমবারের মতো এখান থেকে বিজয়ী হয় বিএনপি। যদিও মাঝে নির্বাচনগুলোতে আসন হারালেও 1991, 96 ও 2001 টানা 3 নির্বাচনে জয় পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তখন থেকেই বিএনপির ভবিষ্যতের প্রধানমন্ত্রীর আসন নামে পরিচিত বগুড়া 7। যদি ফেয়ার নির্বাচন হয়, আমাদের বিএনপির প্রার্থী অপোজিটে যে প্রার্থী থাকবে তার জামানত বাজেয়াপ্ত হবে এই গাবতলী উপজেলা থেকে। আগামী নির্বাচনে বিশেষ করে বগুড়ায় বা আমাদের এলাকায় কোথাও ভোট দিতে যাবে না এরকম হবে না।
ভোট সবাই দিতে যাবে এবং ভোটটা ধানের শীষের পক্ষেই দেবে ইনশাআল্লাহ। শেখ হাসিনার অধীনে 2014, 2018 এবং সবশেষ 2024 সালে বিতর্কিত 3টি জাতীয় নির্বাচনের একটি ছাড়া বাকিগুলোতে অংশ নেয়নি বিএনপি। স্থানীয় নেতাকর্মীদের দাবি, বিএনপি না থাকায় ভোটের মাঠ ছিল একতরফা। কখনোই বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের সাথে গাদ্দারি করে জিয়া পরিবার পালিয়ে যায়নি। সুতরাং এই আস্থার জায়গায়, এই বিশ্বাসের জায়গাটা মানুষের তৈরি হয়েছে এবং আমি মনে করি যে অবশ্যই জিয়া পরিবারের সাথে এই এলাকার মানুষ আগের চাইতে আরো বেশি তারা সম্পৃক্ত রয়েছে। আলোচিত এই আসনে মোট ভোটার প্রায় 6 লাখ। তরুণ ও নারী ভোটারের সংখ্যাও দিন দিন বাড়ছে। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন নির্বাচনে ভোটারদের মন জয়ের চেষ্টায় স্থানীয় বিএনপি। তবে বিএনপির ঘাঁটি বা দুর্গ হিসেবে পরিচিত এই আসন থেকে কে লড়বেন তা নিয়ে চলছে জোর আলোচনা। জিয়া পরিবার তাদের পরীক্ষিতভাবে এই জেলার জন্য, এই আসনগুলোর জন্য যে অবদান রেখেছেন সেটা মানুষের মনে আছে এবং আমরা আশা করছি যে দেশনায়ক তারেক রহমান সাহেব তিনি হয়তো এই আসন থেকে নির্বাচন করবেন, এটাই জনগণের প্রত্যাশা। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর নতুন বাংলাদেশে ইউনূস সরকারের অধীনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে 13তম সংসদ নির্বাচন। এরই মধ্যে বগুড়া 7 আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত। প্রতিদ্বন্দ্বিতা করবে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপিও। 50 বছর দেখলাম, 52 বছর দেখলাম, এর পরিবর্তন চাই, আর নয়। সেই আমার বিশ্বাস যে যুবকরা, সাধারণ জনগণ পরিবর্তনে বিশ্বাসী, পরিবর্তনের কথা নিয়ে আমরা ময়দানে যাচ্ছি। বগুড়া 7 যেন দেশের রাজনীতির এক প্রতীকী লড়াই। তাই সবার কৌতূহল, আবারও কি এখানকার হাল ধরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, নাকি ছেড়ে দেবেন ছেলে তারেক রহমানের হাতে? শরীফুল ইসলাম, এটিএন বাংলা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে 10ম শ্রেণীর ছাত্র আনাস সহ 6 জনকে হত্যা মামলায় ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য উপস্থাপনের পর সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য দিচ্ছেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ। বিচারপতি গোলাম মতুর্জা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সকালে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, এই বিচার কোনোভাবেই থামানো যাবে না। জুলাই গণহত্যার সাথে জড়িত কেউ ছাড় পাবে না বলেও মন্তব্য করেন তিনি। এই মামলার 8 আসামির মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে থাকা 4 আসামি শাহবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেন এবং 3 জন কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন এবং নাসিরুল ইসলামকে সকাল 9:30টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আজকে এই মামলার সূচনা বক্তব্যের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শী সাক্ষী, শহীদ পরিবারের সদস্যরা, যারা মামলার ভিকটিম, যারা আহত হয়েছেন, যারা ঘটনাস্থলে প্রেজেন্ট ছিলেন, তারা সাক্ষী দিবেন। মামলার নানা রকমের ভিডিও এভিডেন্স, ভিডিও ফুটেজ, সেগুলোই মামলার অকাট্য দলিল প্রমাণ। এর বাইরে বিএনপির কমিশনের ওয়্যারলেসের মাধ্যমে অধস্তন অফিসারদেরকে কিভাবে চাইনিজ রাইফেল ব্যবহার করে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, সেগুলো আমরা জব্দ করে আদালতে উপস্থাপন করেছি, যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে। রাজধানীর পল্লবীতে 2014 সালে পুলিশ হেফাজতে গাড়ি চালক ইশতিয়াক হোসেন জনির মৃত্যুর ঘটনায় ওই থানার সাবেক এসআই জাহিদুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। অন্য 2 আসামি এএসআই রাশেদুল হাসানের যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে 10 বছরের সাজা এবং পুলিশের সোর্স রাসেলকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। দুপুরে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের শুনানি শেষে বিচারপতি এস.এম. কুদ্দুস-জামান এবং বিচারপতি এ.কে.এম. রবিউল হাসানের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। 2014 সালের 8 ফেব্রুয়ারি পল্লবীতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানকে ঘিরে জনি এবং তার ভাই ইমতিয়াজকে থানায় ধরে নিয়ে নির্যাতন করে আসামিরা। পরে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জনির মৃত্যু হয়। এ ঘটনায় জনির ভাই ইমতিয়াজ হোসেন ওই বছরের 7 আগস্ট মামলা করেন। 2020 সালের 9 সেপ্টেম্বর রায় দেন ঢাকার মহানগর দায়রা জজ। রায়ে পল্লবী থানার তখনকার এসআই জাহিদুর রহমান এবং 2 এএসআই রাশেদুল হাসান এবং কামরুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অপর 2 আসামি পুলিশের সোর্স সুমন এবং রাসেলকে 7 বছর করে কারাদণ্ড দেন বিচারিক আদালত। দণ্ডিত 5 আসামির মধ্যে এএসআই কামরুজ্জামান শুরু থেকে পলাতক, আর সুমন সাজা ভোগ করে বেরিয়ে গেছেন। আসামি জাহিদুর রহমানের সাজাটা বহাল আছে, তার যাবজ্জীবন কারাদণ্ড, তার 50,000 টাকা জরিমানা, 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ, সেটা বহাল রাখছে অ্যাপিলেট হাইকোর্ট ডিভিশন, অনারেবল হাইকোর্ট ডিভিশন। আরেকজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রাশেদুল হাসান, তাকে যাবজ্জীবন কারাদণ্ড পরিবর্তন করে তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা এবং ভিকটিমদেরকে 25,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। বিচার অন্তত পাইছে,
2014 সালের ঘটনা, আজকে 25 সাল, এখনো এটা চূড়ান্ত হয় নাই, হাইকোর্ট পর্যন্ত চূড়ান্ত হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস যে সরকার তো যাবে না, অ্যাপিলেন্ট যারা তারা হয়তো আপিল বিভাগে যেতে পারে, গেলেও আমার দৃঢ় বিশ্বাস এখানে আমরা জয়লাভ করব। মেজর সিনহা হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত প্রধান আসামি ওসি প্রদীপের ফাঁসির তারিখ অবিলম্বে ঘোষণার দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের নেতারা। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সেক্রেটারি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ বলেন, রায় ঘোষণার পর 2 মাস পার হলেও এখনো ওসি প্রদীপের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণা না করা শুধু বিলম্বই নয়, এটা ন্যায় বিচার প্রতিষ্ঠায় অন্তরায়। এই কালক্ষেপণ ভুক্তভোগী পরিবারের সাথে সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের মনোবলকে আঘাত করছে বলেও মন্তব্য করেন তিনি। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। গত 2 জুন যে হাইকোর্টের রায় হয়েছে, সে রায়ের যে টাইপিং করতে আজকে 2 মাসের অধিক সময় লেগেছে। আমি মনে করি এটা প্রশাসনিক দুর্বলতা অথবা হলো বহির্বিশ্বের কোনো এক ধরনের প্রেসার আসতেছে, যার কারণে হলো এই বিচারের রায় কার্যকর হওয়াতে বিলম্বিত হচ্ছে। গত 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো 3 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর এখনো পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি 100 ছাড়ালো। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 448 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসল, আর ঘরের বাইরে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। মাদারীপুরে এবছর পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় পাটের ভালো ফলন হয়েছে, তবে উৎপাদন খরচ বৃদ্ধি এবং শ্রমিক সংকটের কারণে কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় কৃষক। যদিও কৃষি বিভাগ বলছে ভালো ফলন হওয়ায় এবছর লাভবান হবেন কৃষকরা। মাদারীপুর প্রতিনিধি SR শফিক স্বপনের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। মৌসুমের শুরুতে মাদারীপুরে পর্যাপ্ত বৃষ্টি না থাকলেও পরবর্তীতে প্রচুর বৃষ্টি এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলন হয়েছে পাটের। পাশাপাশি বর্ষা মৌসুমে বৃষ্টি হওয়ায় পাট জাগ দেওয়া নিয়ে বাড়তি সুবিধা পেয়েছেন কৃষকরা। তবে আবাদের শুরুতে সেচ ব্যবস্থা, শ্রমিক মজুরি বৃদ্ধি, পাট কাটা সহ উৎপাদন খরচ আগের তুলনায় বেড়ে যাওয়ায় ভালো ফলনের পরও লোকসানের শঙ্কায় কৃষক। কৃষকে করতে আসি, খুব লোকসানের ফালাই আছি আমরা। এতে যে মূল্য আছে এখন, এই মূল্যতে আমাদের মানে আগামীতে পাট পড়ার মতো এই লাইন থাকে না। বদলা খরচ দিয়া সব খরচ দিয়া পোষায় না। যদি সরকার একটু সহযোগিতা করে তাহলে যেরকম কৃষকের একটু পোষে। এ পর্যন্ত জেলায় 52 ভাগ পাট কাটা হয়েছে, যার গড় ফলন হেক্টর প্রতি 2.4 মেট্রিক টন। কৃষি বিভাগ জানায় স্থানীয় কিছু কৃষককে পাট বীজ ও সার দেওয়া হয়েছে। এছাড়া পরামর্শ ও সব ধরনের সহযোগিতা দিচ্ছে তারা। আমাদের উপজেলা কৃষি অফিস আছে, উপজেলা কৃষি অফিস, তাদের মাধ্যমে তাদেরকে সার্বিক বিষয়ে আমরা সহায়তা করে থাকি। এছাড়াও মাদারীপুর জেলায় এই বছরে আমরা 5800 চাষিকে বিনামূল্যে প্রতি বিঘার জন্য আমরা বীজ, সার এটি আমরা সহায়তা করেছি। এবছর জেলায় 36,860 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রার বিপরীতে আবাদ হয়েছে 36,921 হেক্টর জমিতে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট বাস্তবায়ন প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত হল সেমিনার। সকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে দিনব্যাপী সেমিনারে প্রযুক্তিগত অংশীদার হিসেবে অংশ নেয় ডিজিপ্রড পাস লিমিটেড এবং ডিজিটাল আর্কিটেক্ট লিমিটেড। বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জার্মান উন্নয়ন সহযোগিতা সংস্থার সহায়তায় সেমিনারে বক্তারা ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের কাঠামো এবং প্রযুক্তিগত ভিত্তি,
ডিজিটাল খাত এবং আসন্ন ইউরোপীয় নীতিমালা এবং বিধিমালার সঙ্গে সামঞ্জস্য রাখতে বাংলাদেশের করণীয় বিষয়ে আলোচনা করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম খান। জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোর্ডস, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আলমগীর কবির ছাড়াও সেমিনারে অংশ নেন নীতি নির্ধারক, টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ, শিক্ষক, গবেষক সহ প্রযুক্তি উদ্ভাবক ও শিল্প খাত সংশ্লিষ্টরা। এবার খেলার খবর। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। জিম্বাবুয়ের হারারেতে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের কিশোরদের। ৬৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। অবশেষে রিজান হাসানের ৯৬ বলে ৯৫ আর কালাম সিদ্দিকীর ৭৬ বলে ৬৫ রানে ৫ উইকেটে ২৬৯ রানের পুঁজি পায় বাংলাদেশের তরুণরা। ২৭০ রানের টার্গেটে নেমে ভালো শুরু পায় প্রোটিয়ারা। উদ্বোধনী জুটিতে ৪৮ বলে আসে ৫৯ রান, তবে ২৩৬ রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। রিজান হোসেন ৩৪ রানে ৫ উইকেট নিয়ে প্রোটিয়াদের ধস নামান। ত্রিনিদাদে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এতে ৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে কোনো ওয়ানডে জিতল ক্যারিবীয়রা। ব্রায়ান লারা স্টেডিয়ামে ২৮তম ওভারে ৬ উইকেটে ১১৪ রান তোলে সফরকারীরা। তবে হাসান নওয়াজের অপরাজিত ৩৬ রানের ইনিংসে নির্ধারিত ৩৭ ওভারে ৭ উইকেটে ১৭১ তোলে পাকিস্তান। জবাবে ২২তম ওভারে ১০৭ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ষষ্ঠ উইকেটে ৭৭ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন রস্টন চেজ এবং জাস্টিন গ্রিভস। ৪৯ রানে অপরাজিত থাকেন চেজ। ইতালির এসি মিলানকে ৪-১ গোলে বিধ্বস্ত করে প্রাক মৌসুম প্রস্তুতি শেষ করল ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি। নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে খেলার পঞ্চম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় চেলসি। অষ্টম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা জোয়াও পেদ্রো। এই নিয়ে চেলসির জার্সিতে ৫ ম্যাচে ৫ গোল করলেন তিনি। খেলার ১৮ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় এসি মিলান। সেই সুযোগে লিয়াম ডেলাপ চেলসির হয়ে জোড়া গোল করেন। ৭০ মিনিটে একটি গোল শোধ করেন এসি মিলানের ইউসুফ ফোফানা। এতে প্রস্তুতি ম্যাচের দুইটিতেই জয় পেল চেলসি। এদিকে টাই ব্রেকারে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো কমিউনিটি শিল্ড জিতে ইতিহাস গড়েছে ক্রিস্টাল প্যালেস। ওয়েম্বলি স্টেডিয়ামে হুগো একেতেকির গোলে ৪ মিনিটে এগিয়ে যায় অলরেডরা, তবে সেই লিড তারা ধরে রাখতে পারেনি। পেনাল্টি গোলে ফিলিপে মাতেতা ১৭ মিনিটে সমতায় ফেরায় ক্রিস্টাল প্যালেসকে। প্রায় ৬০% বল দখলে রাখা লিভারপুল ২১ মিনিটে ২-১ ব্যবধানে লিড নেয় জেরেমি ফ্রিম্পং গোল করলে। যদিও লিভারপুলের জয়ের স্বপ্ন ভেস্তে দিয়ে ৭৭ মিনিটে ইসমাইল সার সমতায় ফেরায় ক্রিস্টাল প্যালেসকে। খেলা গড়ায় টাই ব্রেকারে, সেখানে মোহাম্মদ সালাহ আর ম্যাক অ্যালিস্টার পেনাল্টি মিস করলে ইতিহাস গড়ার আনন্দে মাতে ক্রিস্টাল প্যালেস। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা সম্ভব দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। রাজনৈতিক দল ও জনগণকে সহায়তার আহ্বান। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংস্কারের সুপারিশমালা চূড়ান্ত করতে মুলতবি বৈঠকে নির্বাচন কমিশন। দল ও প্রার্থীর আচরণবিধি নিয়েও চলছে আলোচনা। বগুড়ায় শুরু হয়েছে নির্বাচনী আমেজ। খালেদা জিয়া নাকি তারেক রহমান, কে হচ্ছেন গাবতলী শাহজাহানপুর আসনের কান্ডারি, ভোটারদের মধ্যে কৌতূহল। পল্লবীতে পুলিশ হেফাজতে জনির মৃত্যুর মামলায় এক কর্মকর্তার যাবজ্জীবন হাইকোর্টে বহাল। অপরজনের সাজা কমিয়ে ১০ বছর জেল, আরেকজন খালাস। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।